হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ৮ দিনের রিমান্ডে। গুলশান হামলায় জড়িত এই প্রথম জীবিত কেউ গ্রেফতার। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত। আখিরি মোনাজাত উপলক্ষে ২১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষের। আদালতের নির্দেশের পরও জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যর্থ বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। ব্যবসায়ী মানসিকতাকে দুষলেন ভুক্তভোগীরা। কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত ৬, আহত অন্তত ৩০। সাভারে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে নিহত। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত জনজীবন। আরও কয়েকদিন থাকবে শৈত্য প্রবাহ। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। গুলশানের হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এর মাধ্যমে গুলশান হামলার পরিকল্পনাকারীদের মধ্যে এই প্রথম কাউকে জীবিত গ্রেফতার করা হলো। আতিকুর রহমান তমানের রিপোর্ট। গুলশানের অমন ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা প্রথম দেখে বাংলাদেশ। সেই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনের নাম শোনা গেছে গণমাধ্যম ও পুলিশের তরফে। তাদেরই একজন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার রাতে জাহাঙ্গীরকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আটক করা হয়। সে ছিল ৯০ জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার। গুলশানের হামলায় জাহাঙ্গীর অন্তত ২ জন হামলাকারীকে সরবরাহ করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। যেহেতু পুলিশই মূলত কথিত জিহাদি কার্যক্রমের পক্ষে বাধা সৃষ্টি করছে, কাজেই পুলিশের উপরে হামলা, কিছু পুলিশ হত্যা করে ভয় পাইয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর আলমকে এই কাজেরই কমান্ডার করে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। গত রাতে আমাদের কাছে খবর ছিল যে সে আবার ঢাকায় আসছিল। এখন কি কারণে আসছিল সেটি হয়তো জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে। শুধু গুলশান নয়, শোলাকিয়ার ঈদ জামাতে হামলা এবং উত্তরাঞ্চলের অন্তত ২২টি হামলার ঘটনায় জাহাঙ্গীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। জাপানি নাগরিক হোসিকুনিও হত্যার সে অন্যতম পরিকল্পনাকারী। পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা সহ মোট ২২টি হত্যা কিংবা হত্যা প্রচেষ্টার কথা ইতোমধ্যে সে স্বীকার করেছে। গুলশান হামলার ইন্ধনদাতা হিসাবে যে ১৭ জনের নাম শোনা গেছে, তাদের মধ্যে ১৩ জন ইতিমধ্যেই কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি ৪ জনের মধ্যে জাহাঙ্গীর বাদে পলাতক রয়েছে ৩ জন। হোলি আর্টিজানে এখন পর্যন্ত এই ঘটনার সাথে অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে জীবিত এই প্রথম গ্রেফতার আমাদের। সেই দিক থেকে সে এই মামলার তদন্তের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, গুলশান হামলার দিন জাহাঙ্গীর তার পরিবার সহ বসুন্ধরার আস্তানা থেকে শেওড়াপাড়ার দিকে আশ্রয় নেয়। জাহাঙ্গীরের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে। পরেনি কিংবা নিহত হয়। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গুলশানের হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী অনেকদিন ধরেই নজরদারিতে ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, নির্দেশনা অনুযায়ী তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা। সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জঙ্গি কিংবা মানুষ হত্যা করার উদ্যোগ নিচ্ছে কিংবা যারা ষড়যন্ত্র করছে, সবগুলোকে আমরা টার্গেট নিয়ে আমরা কাজ করছি। তা রাজীব গান্ধীকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। রাজীব গান্ধী আমাদের হাতে, আমাদের গোয়েন্দাদের নির্দেশনা অনুযায়ী আমরা তাকে পেয়েছি। জঙ্গি অর্থায়নের কথা বলছেন, এটা নিয়ে আমরা কাজ করছি। শুধু আমরা নয়, সারা বিশ্বে এটা কাজ করছে। আমাদের ব্যাংকগুলো, আমাদের যেখানে অর্থ লেনদেন হয়, সবগুলোতে আমরা নজর দিচ্ছি যে কারা কিভাবে এই অর্থ লেনদেন হয়। রাজধানীর লেকশোর হোটেলে জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতে সংস্কার বিষয়ে এক সেমিনারে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতির কারণে জামায়াত বিপাকে পড়ে কৌশল পাল্টাচ্ছে। সেমিনারে উপস্থিত নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা না করলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়। জামাত ইসলামী পৃথিবীর মধ্যে একমাত্র দল, সবচেয়ে বেশি তারা তাদের দলের গঠনতন্ত্র পরিবর্তন করেছে। যে মওদুদি নারী নেতৃত্বকে হারাম বললেন, নির্বাচনকে হারাম বললেন,
সেই মওদুদি 57 সালে ফতোয়া দিচ্ছেন যে না, নির্বাচন করা যাবে। সেই মওদুদি 64 সালে ফাতেমা জিন্নাহকে নির্বাচনের সমর্থন দিচ্ছেন। তো এই সংস্কারগুলো তো জামাতের জন্য নতুন না। আজকে একটা বেকায়দা অবস্থায় পড়েছে, এখন তারা কৌশল পাল্টাচ্ছে, খোলস পাল্টাচ্ছে। যদি মৌলবাদ প্রসারিত হয় তাহলে সেখান থেকে জঙ্গি রিক্রুট করা হয়, জঙ্গি তৈরি করা হয়। এদের অর্থে দিয়ে আমরা দেখেছি ইউনিভার্সিটি তৈরি হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, সেখানে শিক্ষক নিয়োগ করা হয়েছে যারা জঙ্গিবাদ ছড়ান। জঙ্গিবাদ বন্ধ করতে হলে প্রথমে যেটি প্রয়োজন, রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করতে হবে এবং ধর্মীয় রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে। দেখছেন সময় সংবাদ। যখন কোন স্ট্রং টিমের সঙ্গে খেলবি তখন তোরা রূপপুর জুনিয়র ক্রিকেট ক্লাব না, তোরাই বাংলাদেশ। তুই রাফিনা আমাদের সাকিব, তুই মুশফিক, তুই তামিম, আর তুই ক্যাপ্টেন মাশরাফি দ্য ফাইটার। জীবনে হার জিত ভুলে শেষ পর্যন্ত লড়ে যাও, বিজয় আসবে। রবি। উচ্চ আদালতের নির্দেশের পরও গুরুতর আহত রোগীদের জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছে রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। পর্যাপ্ত সরঞ্জাম, যোগ্য চিকিৎসা কর্মী, অভিজ্ঞ চিকিৎসকের অভাবে এই রোগীরা পড়ছেন বিপাকে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অনিয়মের কথা জানা থাকলেও আইনের মার প্যাঁচে তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তারিকুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। বাচ্চারা যখন কেমিক্যালি অসুস্থ পড়ছিল, আমরা তখন মাতালে শিশুর মা থেকে নিয়ে গেছিলাম। তো পরে ওরা আমাদেরকে আবার ট্রান্সফার করে আমার ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছে, ওদের নাকি ইনস্ট্রুমেন্ট নেই। এ ধরনের অভিযোগ নিত্যদিনের। উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রাথমিক চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার চিত্র স্বাভাবিক ঘটনা। সবগুলো না হলেও রাজধানীর বেসরকারি হাসপাতালগুলো নামকাওয়াস্তে কিছু সরঞ্জামাদি আর মেডিসিন চিকিৎসক দিয়ে চালাচ্ছে জরুরি বিভাগ। আর রোগীদের গোপনীয়তা রক্ষা না করেই ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের সামনে বাধ্য হয়ে ডাক্তারকে দিতে হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আবার কোথাও জরুরি বিভাগের দেয়ালে সাঁটানো আছে চিকিৎসার পূর্বেই ডাক্তারের ফি জমা দেওয়ার নির্দেশনা। একটি জরুরি বিভাগে যা যা থাকা প্রয়োজন তার বেশিরভাগই থাকে না বেসরকারি হাসপাতালগুলোতে, যেগুলোর মধ্যে অন্যতম ইকুইপমেন্ট পার্ট, ইমার্জেন্সি মেডিসিন বাক্স, সিটি স্ক্যান অথবা এমআরআই এবং এক্স-রে সুবিধা, যা নিজেদের হাসপাতালই থাকতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের অপারগতা ও ব্যবসায়ী মানসিকতার কারণেই মূলত তৎক্ষণাৎ চিকিৎসা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে জরুরি চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের। প্রাইভেট যেগুলো জিনিসে আর যেটাই বলেন ব্যবসা বাইরে তো পাওয়া যায় না। আমি এখানে ইমার্জেন্সি বসতে চাই, সব জানি না কিভাবে, আমরা সব জানি ইমার্জেন্সি বসতে হবে, আমি সব জানি। পাশে পপুলার আছে, আলোর কাছে আমরা যে কাস্টমার করছি ওখান থেকে আর্জেন্ট যদি লাগে সেটা করে নিয়েছি। এখানে আছে আমার টাইম প্রতি বছরই আমরা কি করি, রিজাল্টের সাথে ভালো সম্পর্ক ভালো। তারা আমার কোয়ালিটি, তারা দেখে যে আমার প্রশ্ন আছে কিনা, যন্ত্রটি আছে কিনা, তারা দেখে। আর এই জরুরি বিভাগের এসব অনিয়মের বিষয়ে কথা বলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালে যে জরুরি বিভাগগুলো আছে সেগুলো সবগুলো কতটুকু ইকুইপড সে বিষয়ে আসলে সন্দেহ আছে। ইমার্জেন্সি গুলোর অনেক সময় ইমার্জেন্সি অবস্থা থাকে, এই বিষয়ে আসলে আমাদের সচেতনতা হওয়া অনেক বেশি জরুরি এবং এই বিষয়ে পর্যাপ্ত জনবল তৈরি করা খুব বেশি দরকার। হাসপাতালগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না সে বিষয়ে যুক্তি দেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। বেসরকারি স্বাস্থ্য সেবা আইন যেটা 1982, যেটা ইমার্জেন্সি সার্ভিস থাকতে হবে, কিভাবে থাকবে এরকম কোনো কিছু কিন্তু বলা নেই, যার জন্য আমরা আইনগতভাবে তাদেরকে কিছু বলতে পারবো। কোনো রোগী যদি আসে তাকে জরুরি সেবা কিন্তু তাকে দিতে হবে, এটা কিন্তু নির্দেশনা আছে। তবে রুটিন মাফিক এসব হাসপাতালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। চিকিৎসা মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম একটি, আর এই চিকিৎসা সেবা নিয়ে যখন করা হয় ব্যবসা, তখন নিরুপায় হয়ে পড়েন সাধারণ মানুষ। সমস্যাগুলো নিয়ে বিশ্লেষকদের বিশ্লেষণ এবং গণমাধ্যমে উঠে আসার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ হতে পারে নাগরিক অধিকার নিশ্চিতের অন্যতম পন্থা, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 47তম সম্মেলনে প্রথমবারের মতো যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। এই উপলক্ষে 5 দিনের সফরে রোববার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা জানান। এই আমন্ত্রণ একদিকে যেমন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী ভূমিকা
অবস্থানকে প্রতিফলিত করে। অন্যদিকে তেমনি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব যে আজ তাকে বিশ্ব দরবারে এক অনন্য আসনে বসিয়েছে তারও ইঙ্গিত বহন করে। মাননীয় প্রধানমন্ত্রী পানি অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তথ্য প্রযুক্তি এবং নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিভিন্ন প্লেনারি ও প্যানেল সেশনে অংশগ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও মরিশাসের রাষ্ট্রপতিদ্বয়, নরওয়ে, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও পেরুর প্রধানমন্ত্রী সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। সময় সংবাদে আরো থাকছে, সুন্দরবনের কাছে কয়লাবাহী জাহাজ ডুবের একদিন পেরিয়ে গেলেও শুরু হয়নি উদ্ধার অভিযান। ডুবে যাওয়া কয়লা অপসারণে জাহাজ মালিককে বন্দর কর্তৃপক্ষের নির্দেশ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে আজও টঙ্গীর তুরাগ তীরে চলছে ইবাদত বন্দেগী। তীব্র শীত উপেক্ষা করে দেশি বিদেশি লাখো ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পরপরে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। ইজতেমা মাঠে মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে বিশ্ব মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও দেশি বিদেশি লাখ লাখ মুসলমানের ইবাদত বন্দিগি ও জিকির আজগারে মুখর টঙ্গী তুরাগ পাড়। ফজরের নামাজের পর শুরু হওয়া আমবয়ান চলে সকাল 9:30 পর্যন্ত। বয়ান করেন ভারতের মাওলানা মোহাম্মদ জামশেদ। তারপর 1 ঘন্টা বিরতি দিয়ে শুরু হয় খিত্তায় খিত্তায় ও দিনী আলোচনা। রোববার আখিরি মুনাজাত হওয়ায় ইজতেমার দ্বিতীয় দিনে মুসল্লির সংখ্যা কয়েক গুণ বেড়েছে। গতকালের থেকে আজকে শীত বেশি ছিল, তাতে করে কোনো সমস্যা নেই। দিনের রাস্তার জন্য আইছি আমরা। ভোর রাত্রে 3টার দিকে উঠছিলাম, তো ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ছি, হাত পাও ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাস্তা আসলে আর সমস্যা কি, এটা তো মাইনে আসছি, কুরবানি করে আসছি। জীবনে এখন তো নামাজ তো টঙ্গীর ময়দানে নামাজ আদা করছিলাম শুধু তোমার দেশ বিদেশ থেকে আসা মুরব্বিয়া ইমান, আমল, আখলাক ও দ্বীনের উপর গুরুত্ব আরোপ করে বয়ান করেন। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা নিজেদের কৃতকর্মের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি পরিবারের সদস্য এবং দেশ ও বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় দোয়া করছেন। জীবনে অনেক উল্টাপাল্টা চলছি, কিন্তু এই ইজতেমা রাসূলুল্লাহ যেন আল্লাহ আমাকে একবার নিষ্পাপ করে দেয়। দেশবাসীর জন্য, শান্তির জন্য, এবং আমরা মুসলমান যে যেখানে থাকি সবার শান্তির জন্য, সবাইকে যেন আল্লাহ শান্তি রাখে। हम लोग ऐसे लिए आया है इज्तिमा में, हमारा अल्लाह हमारे ऊपर राजी खुशी हो जाए और हमारा गुनाह माफ हो जाए। এদিকে বিশ্ব ইজতেমার আখিরি মুনাজাত উপলক্ষে মানুষের চলাচলে দুর্ভোগ কমাতে আজ মধ্যরাত থেকে টঙ্গীর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানান গাজীপুর পুলিশ সুপার। ভুগড়া বাইপাস থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, মিরের বাজার থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া রোড, এই রোডে আমরা জনগণের সুবিধার কথা চিন্তা করে যারা আসবেন আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে, তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা এখানে গাড়ির চলাচল আমরা একটু নিষেধ করেছি। প্রথম পর্বের এই আয়োজনে দেশের 16টি জেলার পাশাপাশি 50টির বেশি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নিচ্ছেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার খবর জানাতে ইজতেমা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল এবং ইজতেমা ময়দানের বাইরে রয়েছেন মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, ফয়সাল, এখানে 4:20 আসরের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং আসরের নামাজের পরে আবারও বয়ান শুরু হয়েছে। তো এখন যে বয়ানটি চলছে সেটি হচ্ছে টানা মাগরিবের নামাজ পর্যন্ত বয়ান হবে এবং মাগরিবের নামাজের পরে আবারও বয়ান শুরু হবে এবং সেই বয়ান চলবে টানা ঈশার নামাজ পর্যন্ত। এবং ঈশার নামাজের পরে রাতের খাওয়া দাওয়া, এবং রাতের খাওয়া দাওয়ার পরে মুসল্লিরা যে যার মতো ইবাদত বন্দেগী করবেন অথবা বিশ্রাম নেবেন, এই হচ্ছে এখনকার মতো কর্মসূচি। আর আপনি জানেন যে আগামীকালকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বটি শেষ হবে। তো আমরা দেখেছি যে এরই মধ্যে মুসল্লিদের সমাগমে কিন্তু পুরো ইজতেমা ময়দান ভরে গেছে। আমরা সকাল পর্যন্ত যেটি দেখেছিলাম যে ইজতেমার যে মূল ময়দান রয়েছে শুধুমাত্র সেসব জায়গাতে মুসল্লিরা অবস্থান নিয়েছেন, বাইরের জায়গাগুলো ফাঁকা ছিল। কিন্তু দুপুরের পর থেকে দেখছি সেটি হচ্ছে বাইরের যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে অস্থায়ী তাঁবু বানিয়ে বিভিন্ন জায়গা থেকে আগত
মুসল্লিরা সেসব জায়গায় অবস্থান নিয়েছেন। এবং ইজতেমার যারা আয়োজকরা আছেন তারা যেটি বলছেন যে আগামীকালকে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য আজকেও দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মুসল্লি ইজতেমা ময়দানের দিকে আসছেন। আপনি জানেন যে প্রথম পর্বে দেশের 16টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন, কিন্তু আয়োজকরা বলছেন যে আগামীকালকের আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এই 16টি জেলা ছাড়াও ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে এমনকি দূর দূরান্তের অনেক জেলা থেকেও মুসল্লিরা আসছেন মোনাজাতে অংশ নিতে। তো সেসব মুসল্লিরা এই ইজতেমার যে ফাঁকা জায়গাগুলো ময়দানের চারপাশের সেসব জায়গাতেই তারা অবস্থান নিয়েছেন এবং সেখানেই তারা আগামীকালকের আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন। এবং একটা বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে প্রতি বছরই আপনি জানেন যে এই ইজতেমা ময়দানে বেশ কিছু যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। তো এবারও সেসব বিয়ের জন্য নাম আহ্বান করা হয়েছিল এবং নাম নিবন্ধনও করা হয়েছিল। তো পরবর্তীতে আজকে জোহর নামাজের পর যেটি জানানো হয়েছিল যে এবারে এখানে সেই বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে না, কারণ হচ্ছে তারা বলছেন যে এখানে যদি এই যৌতুকবিহীন বিয়ের অনুষ্ঠানটা যদি বা বিয়ের যে কর্মসূচি সেটা যদি এখানেই হয়ে যায় তাহলে পরিবারের সদস্যরা বঞ্চিত হয়। তো সেসব কারণে বলছেন যাদের নাম নিবন্ধিত হয়েছে তাদের জন্য তারা বিশেষ দোয়া করবেন এই আখেরি মোনাজাতে, কিন্তু তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ পরিবারের কাছে যেয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো এই হচ্ছে অবস্থা। আর এছাড়া আপনি জানেন যে আজকে সকাল থেকেই সারাদিনই প্রচন্ড শীত ছিল। তো এখন আমরা দেখছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এখনো স্বাভাবিকভাবে শীত অনেকটাই পড়েছে। তবে দিনের বেলাতে আমরা যেটি দেখেছিলাম যে সারাদিনই এখানে প্রচন্ড বাতাস ছিল। তো এখন এই মুহূর্তে বাতাস একেবারেই নেই, কিন্তু আকাশ কিছুটা কুয়াশাচ্ছন্ন এবং শীতের তীব্রতাও বাড়ছে। এবং দিনভরে আমরা দেখেছি যে এখানে যেই মুসল্লিদের সুবিধার জন্য যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছিল, সেই স্বাস্থ্য ক্যাম্পগুলোতে আপনার মুসল্লিরা ঠান্ডাজনিত বিভিন্ন অসুখের জন্য তারা সেখানে যাচ্ছিলেন এবং সেখান থেকে তারা স্বাস্থ্য সেবা নিয়েছেন। এবং এই কিছুক্ষণ আগে এখান থেকে ইজতেমার আয়োজকদের পক্ষ থেকে মুসল্লিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে রাতের বেলাতে যেন তারা একান্ত জরুরি কোনো প্রয়োজন না হলে ইজতেমার যে মূল প্যান্ডেল রয়েছে সে প্যান্ডেলের বাইরে না আসেন, সেরকম পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে। তো এরকম পরিস্থিতিতে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে নিরাপদে এবং নির্বিঘ্নে ইজতেমার যে কাজ সেটি এগিয়ে চলেছে। মুসল্লিরা ইবাদত বন্দিগিতে মশগুল আছেন, মুসল্লিরা যে বয়ান দেওয়া হচ্ছে বয়ান মঞ্চ থেকে সে বয়ানগুলো তারা মনোযোগ দিয়ে শুনছেন এবং এখান থেকে যেসব বিষয়ে বয়ান দেওয়া হোক না কেন বারবারই মুসল্লিদের উদ্দেশ্যে আহ্বান জানানো হচ্ছে তারা যেন এখান থেকে যে বিষয়গুলো তাদের উদ্দেশ্যে বলা হয় সেগুলো নিজেরাও মেনে চলেন এবং অন্যদেরকে মেনে চলতে অনুরোধ করেন। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। চলে যাচ্ছি মাহমুদ রাকিবের কাছে। আপনি জানেন যে ইজতেমা মাঠের অপর প্রান্তে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। হ্যাঁ রুমেল, আপনি ভিতরকার কথা বলছিলেন, আমরা যদি একটু ইজতেমার বাহিরের অংশে বলি, ইজতেমার বাইরে কিন্তু এই মুহূর্তে আগামীকালকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আমরা দেখছি বিভিন্ন জেলা এবং ঢাকার আশপাশ থেকে মানুষ আসছেন এবং তাদের নিরাপত্তা কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি যদি দেখেন যে ইজতেমার এই যে বাহিরের অংশটি রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন মুসল্লিরা এসে তারা কিন্তু এখানে আগামীকালকের জন্য মূলত আখেরি মোনাজাতের প্রস্তুতি গ্রহণ করছেন। এবং এর বাইরে আমরা দেখেছি যে ইজতেমার বাহিরে যে বিভিন্ন অংশ রয়েছে রাস্তাঘাট এবং তুরাগ নদী, এখানে কিন্তু এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার দায়িত্বে আছেন তারা কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলার সর্বোচ্চ আইন শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করছেন। এবং এর বাইরে কিন্তু ইজতেমাকে যাতে খুব সুন্দরভাবে ইজতেমা শেষ হয়, সফলভাবে শেষ হয়, তার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি চলছে এবং ইজতেমার সঙ্গে জড়িত যারা আছেন মুরব্বীরা আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যাতে ইজতেমাতে কোনো সমস্যা না হয়, কোনো ঝামেলা না হয়, তার জন্য কিন্তু সবাই এখানে কাজ করছেন। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যাতে মানুষ এসে দিনের শিক্ষা নিতে পারে, মানুষ এসে দিন বুঝতে পারে, ইসলামের আমল এগুলো শিখতে পারে, এই জন্য কিন্তু মূলত এখানে বলা হচ্ছে। এবং এসব মানুষের শান্তির জন্য কিন্তু আগামীকাল এখানে আখেরি মোনাজাত করা হবে, সেই মোনাজাতের জন্য মূলত এখন প্রস্তুতি চলছে। এর বাইরে আমরা আপনাকে যদি জানিয়ে দিই আগামীকাল আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আখেরি মোনাজাতের জন্য কিন্তু এখানে আমরা 114টি বিশেষ ট্রেন রাখা হয়েছে, যার মধ্যে 21টি কিন্তু শুধুমাত্র ইজতেমার জন্য রাখা হয়েছে এবং এর বাইরে কিন্তু আরো প্রায় 100 শতাধিক বিআরটিসি বাস রাখা হয়েছে। এগুলোর মাধ্যমে কিন্তু মূলত আখেরি মোনাজাতের সুন্দর এবং সফলতার সঙ্গে শেষ হয় তার সবটুকু চেষ্টায় চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন থেকে, সরকার থেকে এবং সর্বোপরি ইসলামী এখানে যারা তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু চেষ্টা করেছেন। তো মোটামুটি আমার কাছে ইজতেমার যে সবশেষ আইন শৃঙ্খলা বাহিনী এবং আগামীকালকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে যা যা প্রস্তুতি আছে এই ছিল আমার কাছে সবশেষ খবর।
রাজু। দর্শক, টঙ্গীর তুরাগতীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব এবং খান মোহাম্মদ রুমেল। দেখছেন সময় সংবাদ। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র কখনোই সফল হবে না বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় সুযোগ মতো রাজপথের আন্দোলনে আবারও সোচ্চার হবেন তারা। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই সরকার তার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে নির্মম অত্যাচার নির্যাতনে বিএনপিকে ধ্বংস করার জন্য কাজ করছে, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না। আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে। আমরা রাজপথে আসছি, আমরা প্রতিবার রাজপথে আসছি, সময় মতো সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি, উই আর কমিটেড, উইল ফাইট টু দ্য লাস্ট। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, জয়রামের আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমাদের জীবন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা সেই সংগ্রাম করবো, লড়াই করবো। 1908 সালের দেওয়ানি কার্যবিধি বর্তমান সময়ে অকার্যকর বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। সকালে সুপ্রিম কোর্টের সড়ক ভবন অডিটোরিয়ামে আয়োজিত মামলা পরিচালনায় বিচারিক নীতি বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি দেশে মামলা জটের কারণ হিসেবে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাঠামোগত জটিলতাকে দায়ী করেন। The backlog creates due to lack of management. মামলা জটের মূল কারণ পরিচালনার সমস্যা। বিচার ব্যবস্থা পরিচালিত হয় আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের মাধ্যমে। প্রাথমিক নির্দেশনাগুলো আইন মন্ত্রণালয় থেকে এলেও বিচারকদের সম্পর্কে কোনো ধারণা থাকে না। প্রশাসনিক কাঠামো বলে একটি খালি পদের বিপরীতে জুডিশিয়াল কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়। এক্ষেত্রে নিয়োগের জন্য কোনো সময় 3 থেকে 4 মাস লেগে যায়। এছাড়া আমাদের দেওয়ানি কার্যবিধি বর্তমান সময়ে একদম অকার্যকর হয়ে পড়েছে। It is totally unworkable under the present context. শর্ত না মেনে শুধু মুনাফা অর্জন কিংবা ব্যবসায়িক চিন্তায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সমস্ত শর্ত পূরণ করতে হবে, নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে এবং ইচ্ছা মতো বেতন ইত্যাদি বৃদ্ধি করতে পারবে না। ওইটাই শুধুমাত্র কতবার আমাদের আইনে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা যে অবস্থা সৃষ্টি করছিল, আমরা এটা নিয়ে লড়াইতে যাইনি, মেনে নিয়েছি, কিন্তু ভবিষ্যতে আমরা মেনে নিব এরকম নয়। বিশ্ববিদ্যালয় থেকে আপনি লাভ করে নিয়ে ডাউন চাল কিনবেন, ছাত্ররা আমার মতো আপনি গরিব না, আপনি ইচ্ছা হইতে করেন না, যাতে অন্যখানে যান আরো বেশি মুনাফা হবে। এইভাবে আমরা একটা ধারা গড়ে তুলতেছি। সময় সংবাদে আরো থাকছে, ওয়েলিংটন টেস্টে লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশের 595 রানের ভালো জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে টাইগাররা এগিয়ে 303 রানে। চলো দুরন্ত গতিতে। বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র কখনোই সফল হবে না বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় সুযোগ মতো রাজপথের আন্দোলনে আবারও সোচ্চার হবেন তারা। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই সরকার তার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে নির্মম অত্যাচার নির্যাতনে বিএনপিকে ধ্বংস করার জন্য কাজ করছে, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না। আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে। আমরা রাজপথে আসছি, আমরা প্রতিবার রাজপথে আসছি, সময় মতো সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি, উই আর কমিটেড, উইল ফাইট টু দ্য লাস্ট। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, জয়রামের আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমাদের জীবন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা সেই সংগ্রাম করবো, লড়াই করবো। 1908 সালের দেওয়ানি কার্যবিধি বর্তমান সময়ে অকার্যকর বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। সকালে সুপ্রিম কোর্টের সড়ক ভবন অডিটোরিয়ামে আয়োজিত মামলা পরিচালনায় বিচারিক নীতি বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি দেশে মামলা জটের কারণ হিসেবে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাঠামোগত জটিলতাকে দায়ী করেন। The backlog creates due to lack of management.
মামলা জটের মূল কারণ পরিচালনার সমস্যা। বিচার ব্যবস্থা পরিচালিত হয় আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের মাধ্যমে। প্রাথমিক নির্দেশনাগুলো আইন মন্ত্রণালয় থেকে এলেও বিচারকদের সম্পর্কে কোনো ধারণা থাকে না। প্রশাসনিক কাঠামো বলে একটি খালি পদের বিপরীতে জুডিশিয়াল কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়। এক্ষেত্রে নিয়োগের জন্য কোনো সময় 3 থেকে 4 মাস লেগে যায়। এছাড়া আমাদের দেওয়ানি কার্যবিধি বর্তমান সময়ে একদম অকার্যকর হয়ে পড়েছে। It is totally unworkable under the present context. শর্ত না মেনে শুধু মুনাফা অর্জন কিংবা ব্যবসায়িক চিন্তায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সমস্ত শর্ত পূরণ করতে হবে, নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে এবং ইচ্ছা মতো বেতন ইত্যাদি বৃদ্ধি করতে পারবে না। ওইটাই শুধুমাত্র আমাদের আইনে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা যে অবস্থা সৃষ্টি করছিল, আমরা এটা নিয়ে লড়াইতে যাইনি, মেনে নিয়েছি। কিন্তু ভবিষ্যতে আমরা মেনে নিব, এরকম নয়। বিশ্ববিদ্যালয় থেকে আপনি লাভ করে নিয়ে ডাউন চাল কিনবেন, ছাত্ররা আমার মতো আপনি গরিব না, আপনি ইচ্ছা হইলে করেন না, যাতে অন্যখানে যান, আরো বেশি মুনাফা পাবেন। এইভাবে আমরা একটা ধারা গড়ে তুলতেছি। সময় সংবাদে আরো থাকছে, ওয়েলিংটন টেস্টে লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশের 595 রানের ভালো জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে টাইগাররা এগিয়ে 303 রানে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। মডেল ফার্মেসিতে মানসম্পন্ন ওষুধ সঠিক দামে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাতের নাগালের মধ্যে মডেল ফার্মেসি স্থাপনের তাগিদ জনসাধারণের। তবে সংখ্যা বাড়ালেও মানের ক্ষেত্রে সরকারকে ছাড় না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। অবাক হলেও মডেল ফার্মেসির সাধারণ চিত্র এটি। একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের মাধ্যমে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবার নিয়ম, ওষুধের বিরূপ প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া জানানো সহ রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে মডেল ফার্মেসিতে। উন্নত বিশ্বের আদলে গুলশান, বনানী ও ধানমন্ডিতে স্থাপিত 7টি মডেল ফার্মেসিতে সঠিক মূল্যে মানসম্পন্ন ওষুধ কিনতে পারবে জনসাধারণ। পাশাপাশি ওষুধ নীতিতে অনুমোদিত প্রয়োজনীয় 39টি ওষুধ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপত্র ছাড়া কিনতে পারবে না কেউই। তাপ সংবেদনশীল ওষুধের গুণগত মান রক্ষা সহ নানা সুবিধা থাকায় সন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ। কষ্ট বেশি হোক বা একটু বাসা থেকে দূরত্ব, তবু আমাদের এই জায়গাগুলো সিলেকশন করা উচিত। সেখান থেকে আমরা নিশ্চিন্তে ওষুধ কিনতে পারি, নির্দিষ্ট দামে আমরা ওষুধ কিনতে পারি। আজকের বাজারে ভেজাল ওষুধ পাওয়া যায়, বিশ্বাস করি এখানে সেইটা বোধহয় নাই। এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, ওষুধটা কখন খেতে হবে, কোন ওষুধের সাথে কোন খাবার খাওয়া যাবে না, এগুলো কাউন্সিলিং করে। দেশের নিবন্ধিত 1,25,000 ফার্মেসিকে পর্যায়ক্রমে মডেল ফার্মেসির মানে উন্নীত করার আহ্বান ওষুধ বিশেষজ্ঞদের। পাশাপাশি মডেল ফার্মেসির সংখ্যা বাড়ালেও সেগুলো সঠিক মান নিয়ন্ত্রণের দিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। আমরা এক্সপানশন করব, নট অ্যাট দি কস্ট অফ দি কোয়ালিটি অফ মেডিসিন। স্বাস্থ্যসেবাটাকে আরো উন্নত বজায় নেওয়ার জন্য ফার্মাসিস্ট, প্রপার এ গ্রেড ফার্মাসিস্ট প্রত্যেকটা ফার্মাসিতে থাকাও আবশ্যক। শিগগিরই পাইলটিং হিসেবে প্রতিটি বিভাগীয় শহরে ও পর্যায়ক্রমে প্রতিটি জেলা শহরে একটি করে মডেল ফার্মেসি স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের এই উদ্যোগে রোগীদের জন্য নিশ্চিত হবে নিরাপদ ঔষধ। পাশাপাশি ভেজাল ওষুধের সাথে জড়িতরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। মডেল ফার্মেসির মাধ্যমে আমরা নিশ্চিত করব যাতে জনগণ ভালো ওষুধ পায়, জনগণের যাতে ক্ষতি না হয়। দেশে প্রায় সবই মডেল ফার্মেসি হয়ে যায়, একটাও সরকারের অনুমোদনের বাইরে না থাকুক, এটি আমাদের পরিকল্পনা। জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মেসি সমূহে সুশৃঙ্খল ওষুধ বিতরণ ব্যবস্থা চালুর বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশ জুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। শীতের কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। শনিবার সকালে জেলায় সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। বেড়া যায় না, বাচ্চা কোচ্চা নিয়ে বেড়া যায় না,
খাতা কাপড়ের কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট। রাত্রি বেড়াও যায় না, গরু বাছুর ধরি যে ঘাস টাস খাওয়াবো তাও হয় না। নীলফামারীতে কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। প্রচন্ড ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। জেলায় সর্বনিম্ন 5.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে কুয়াশার মাত্রা কম হলেও বেড়েছে শীত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। যাত্রী এভাবে ঠান্ডার মধ্যে উঠতেছে না, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। কাজ করতে পারতেছি না, কুয়াশা, নানান কিছু, শীত বছর তো কেউ দিতেও আসে না। এদিকে রাজশাহীতে এবছরের মধ্যে সর্বনিম্ন 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বিভাগীয় আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়া আগামী 2-4 দিন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের জন্য একটু জনজীবনে একটু সমস্যা হচ্ছে। আকাশে মেঘ না থাকার কারণেই একটু শীতটাকে বেশি অনুভূতি মনে হচ্ছে। আর এটা এই শীত থেকে এই ঠান্ডাটাকে আমরা আরো কয়েকদিন থাকতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। এছাড়া লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও রংপুর সহ বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 6 জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো 30 জন। যাত্রীদের অভিযোগ, চালকের অসচেতনতার কারণে দুর্ঘটনাটি ঘটে। এছাড়া সাফারে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন 2 জন। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান ও সাফার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাভারের বাবার মৃত্যুর খবরে জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আজাদ ও তার মেয়ে মরিয়ম। স্বজনরা জানান, শনিবার সকালে পিতার মৃত্যুর খবর পেয়ে সাভার থেকে সিএনজি অটোরিকশায় করে সপরিবারে মানিকগঞ্জের শিবালয়ের উদ্দেশ্যে রওনা হন আজাদ। পথে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে চালক সহ আহত হন 4 জন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর আজাদের মেয়ে মরিয়মকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্বামী স্ত্রী দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান আজাদ। আমার মেয়ের শ্বশুর মারা গেছে, হেলে যাইতে লাগছিল দেখতে। প্রথম ডান ট্রাকটা ধাক্কা মারার পরে ওই গাড়িটা একটা ছিটকে ওখানে পড়ে গেছে, বাচ্চা, বাবা আর মা। এদিকে কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 6 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নীলফামারী থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির জিংলাতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। আহত হন অন্তত 30 জন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে 3 জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে একজনের মৃত্যু হয়। যাত্রীদের অভিযোগ, চালকের অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। একটা গাড়ি আসতেছি, ওই গাড়িটাকে ওভারটেক করার জন্য ড্রাইভার স্পিডটা খুব ছিল, স্পিডটার কারণে সে গাড়ি কন্ট্রোল করবে নাই। ড্রাইভার পলাতক আছে, গাড়ি উদ্ধার করা হয়েছে, গাড়ির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। ইসমাত জাহান, সময় সংবাদ। মৌলভীবাজারের পর এবার কুড়িগ্রামে রেল লাইনে স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। বিষয়টি স্বীকার করে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সাময়িক সুরক্ষার জন্য বাঁশ ব্যবহার করা হয়েছে। কুড়িগ্রাম থেকে মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম জেলায় 8টি রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে সদর উপজেলার টোগরাইহাট সহ সবকটি রেলওয়ে স্টেশনে লাইনের নিচের নড়বড়ে স্লিপারে লোহার পাতের পরিবর্তে বাঁশের ফালি লাগানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে লাইন যাতে সরে না যায়, এজন্য লোহার ক্লিপের পরিবর্তে গাছের ডাল পুঁতে রাখা হয়েছে। এতে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই ব্রিজের নিচে যে সিলভারটা নড়ে, ওইটা লোহার না দিয়ে বাঁশের কাবাড়ি দিয়ে আষ্টে রাখছে, যে কখন যে কি ঘটবে এটা বলার মতন কিছু নেই। কোথাও কোথাও আবার হলো গাছের ডাল দিয়ে খুঁটি দেওয়া হয়েছে। এভাবে কি রেল লাইন কি আটকানো যাবে? তাতে তো কোনো নিরাপত্তা থাকবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে জানালেন জেলা রেল, নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির কর্মকর্তা। লোহার পাতের পরিবর্তে বাঁশের ফালি ব্যবহার, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা ইতিপূর্বে রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এর জন্য কোনো দুর্ঘটনা ঘটলে এর জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে। এদিকে বিষয়টি স্বীকার করে খুব দ্রুত সমস্যা সমাধানের কথা জানান রেলওয়ে কর্মকর্তা। রেল লাইনের অ্যারেঞ্জমেন্ট ঠিক রাখার জন্য আমরা বাঁশের ফালাটি দিয়ে এটা ঠিক করে দিছি, কিন্তু পরবর্তীতে
3-4 থেকে পুনর্বাসনের কাজ চলতেছে, কাজ হলে এগুলো পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে। তিস্তা কুড়িগ্রাম রমনা বাজার সেকশনে 50 কিলোমিটার রেলপথে ছোট বড় 52টি সেতু এবং কালভার্ট রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। ডুবোচরে ধাক্কা খেয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার 30 ঘন্টা পরও কয়লা বোঝাই কার্গো জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়নি। গতকাল সকালে 1000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আইসগাতি নামে কার্গো জাহাজটি তলা ফেটে ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যায়। জাহাজ কর্তৃপক্ষ জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজটি ওঠানোর জন্য মংলা বন্দরে উদ্ধারকারী জাহাজ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে তীব্র স্রোত থাকায় বড় ধরনের উদ্ধার জাহাজ প্রয়োজন হবে। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানান, ডুবে যাওয়ায় কার্গো জাহাজটি দ্রুত উদ্ধার ও কয়লা অপসারণের জন্য কার্গো মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। দেখছেন সময় সংবাদ। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। 2024 সালের মধ্যে টেকসই উন্নয়নের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা পূরণ করবে বাংলাদেশ, এমন আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীতে এসডিজি বাস্তবায়নে পরিবেশ সংরক্ষণ নিয়ে বাপা আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন এসডিজি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক। যদিও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশবাদীরা। জুবাইর ফাসলের রিপোর্ট। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশের ভারসাম্য সংরক্ষণে কতটুকু এগিয়েছে বাংলাদেশ, কিংবা পরিবেশ দূষণের কবল থেকে কতটুকু উদ্ধার হয়েছে এদেশের নদীনালা, এমন সব প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণেই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রাজধানীর খামারবাড়িতে আয়োজন করেছে 2 দিনের এই সম্মেলন। তার মধ্যে বিশাল অংশ। এ সময় এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি নিয়ে সন্তোষ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, লক্ষ্য পূরণ হবে 2024 সালেই। I project that Bangladesh should achieve the sustainable development goals by 2024. আমি ধারণা করছি বাংলাদেশ এসডিজির লক্ষ্য 2024 সালের আগেই পূরণ করবে। এটা শুধু কথার কথা না, আমরা অনেক কাজ করেছি। সাম্প্রতিক সময়ে আপনারা বাংলাদেশের আর্থসামাজিক চিত্র, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, মানুষের জীবনমান জরিপ করলেই এর সত্যতা পাবেন। সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হলেও প্রকল্পটির বিপক্ষে নিজেদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানান পরিবেশ আন্দোলনকারীরা। কয়লা সুন্দরবনের জন্য ক্ষতিকর এত বলা হচ্ছে, সারা দেশের মানুষ বলছে, কিন্তু আজ পর্যন্ত সেই জায়গার কোনো পরিবর্তন হয়। সেই জন্য সচেতনতা দরকার, সেই জন্য বুদ্ধি দিয়ে বোঝা দরকার, স্বার্থের বাইরে গিয়ে। রামপাল নিয়ে অনেক বিতর্ক, তারপরে সরকার কেন আছেন? যারা সিদ্ধান্ত নিয়েছে তারা কি ব্রিটিশ বেনিয়া? তারা কি পাকিস্তানের শাসক? তারা এই দেশের নাগরিক। আমি খুব দৃঢ় চিত্তে বলতে চাই, আমাদের সিদ্ধান্ত ভুল নাই। আসেন, লেট আস ডিসকাস। আপনারা যতগুলো কনসার্ন ব্যক্ত করবেন সবগুলো যাওয়া আমার কাছে আছে। 4টি মিলনায়তনে 27টি অধিবেশনে বাংলাদেশের পরিবেশ উন্নয়নে করণীয় নির্ধারণে 97টি প্রবন্ধ উপস্থাপন করবেন দেশের বিভিন্ন পর্যায়ের গবেষকরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 14তম দিনে সকাল থেকে দর্শনার্থী ও ক্রেতার ভিড় রয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নানা বয়সী মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে মেলায় যান। বিক্রেতারা জানান, অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনে ভিড় তুলনামূলকভাবে বেশি থাকে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন নতুন পণ্য সাজিয়ে বসেছেন। সেই সঙ্গে এসব পণ্যে রয়েছে বিশেষ মূল্য ছাড় ও উপহার। এবারের বাণিজ্য মেলায় প্রসাধনী, ইলেকট্রনিক্স, গৃহস্থালী পণ্যের স্টল ও প্যাভিলিয়নে তুলনামূলকভাবে ভিড় বেশি দেখা গেছে। এছাড়া বিভিন্ন খাবারের স্টলগুলোতেও ভিড় রয়েছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, এই ধরনের মেলা তাদের পণ্যের প্রচারে বেশ সহায়ক ভূমিকা পালন করে থাকে। দর্শক, এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী ইমদাদুল হক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমদাদ। ফয়সাল, বাণিজ্য মেলা কিন্তু জমে উঠেছে। বাণিজ্য মেলার মাঝামাঝি সময়ে বিভিন্ন দর্শক এবং দর্শনার্থীরা আসছেন এবং তারা নিজ নিজ পছন্দের জিনিস কিনছেন। যারা বাচ্চা আছে তারাও এসেছে এবং বয়োবৃদ্ধ যারা আছে তারাও এসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছে কেনাকাটা করার জন্য। বাণিজ্য মেলাটা একটা আনন্দের উপলক্ষ বয়ে এনেছে অনেকের কাছেই। অনেকেই কিছু না কিনলেও তারা এখানে আসছেন
দেখতে এবং তারা অনেক মজা করতে আসছেন। বিশেষ করে শিশু যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে খুবই মজা করছে এবং তাদের জন্য বিভিন্ন রাইড এখানে আছে এবং বিভিন্ন খাবার দাবার খেলনা বিক্রি সবকিছু এখানে তারা পাচ্ছে এবং একটা আনন্দের উপলক্ষ বয়ে এনেছে এই বাণিজ্য মেলায় আমরা এখানে কথা বলেছি বিভিন্ন ব্লেজারের দোকানগুলোতে। এখানে দেখতে পাচ্ছি যে অনেক স্বল্প মূল্যে ছেলেদের জন্য যে ব্লেজার আছে সেগুলো তারা কিনতে পারছে এবং মেয়েরা যারা রয়েছে তারাও বিভিন্ন কোকারিজ থেকে শুরু করে সালোয়ার কামিজ যেগুলো সুলভ মূল্যে তারা কিনতে পারছে এবং বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ড একসাথে হওয়াতে তারা সবকিছু দেখতে পাচ্ছে এবং দেখে শুনে তারপর বুঝে যেটা তাদের পছন্দ হয় সেগুলো তারা কিনতে পারছে। এটা একটা বড় বিষয় যে বাণিজ্য মেলায় একসাথে অনেকগুলো ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং তারা দেখে বেছে সবকিছু কিনতে পারছে এবং এখানে কোকারিজ যেগুলো আছে এগুলোর দামও অন্যান্য জায়গা থেকে অনেক কম নিচ্ছে, কিন্তু বিভিন্ন বিক্রেতারা যেটা বলছেন যে দাম একটু তাদের ছাড় দিতে হচ্ছে, না হলে ক্রেতারা কিনছেন না। তো এখানে যে অবস্থাটা দেখতে পাচ্ছি যে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত মেলাটা জমে উঠেছে এবং ভিড়ও কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা ও দর্শনার্থীদের সমাগমে জমে উঠেছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমদাদুল হক। দেখছেন সময় সংবাদ। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব। দর্শক, বর্ণিল আয়োজনের খবর জানাতে পুরান ঢাকা রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশেদ। ফয়সাল, পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে পুরো পুরান ঢাকা কিন্তু আজ উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আপনি জানেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত, অর্থাৎ দুপুরের পরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো রাজধানীর আকাশ কিন্তু দুটি ভাগে ভাগ হয়েছিল। একটি ভাগ কিন্তু সচরাচর যেভাবে স্বাভাবিক থাকে তেমনই, আর পুরান ঢাকার আকাশ কিন্তু নানা রঙের, বাহারি রঙের এবং বাহারি রকমের ঘুড়িতে কিন্তু সাজানো, ঘুড়ি উড়ে উড়ে কিন্তু একদম পুরান ঢাকার পুরো আকাশটা কিন্তু উজ্জ্বল ছিল। আর এখন অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু পুরান ঢাকার যে বাড়িগুলো রয়েছে বাড়ির ছাদে কিন্তু বিভিন্ন ধরনের কেক কাটা থেকে শুরু করে মানুষের মধ্যে যে আনন্দ, সে আনন্দের কিন্তু ঘন পরিবেশ বিরাজ করছে। আমি এখানে আসার পরে দেখতে পেয়েছি যে আপনারা হয়তো এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ির ছাদে কিন্তু তারা পৌষ সংক্রান্তির যে কেক, সেই কেকটি তারা কাটছেন। এভাবেই কিন্তু পুরান ঢাকার প্রত্যেকটা মানুষ তাদের এই পৌষ সংক্রান্তিকে বরণ করে নেন। এই বরণ করার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের তারা উৎসব আয়োজন করে থাকেন। এর মধ্যে কেক কাটা, আতশবাজি, তারপরে ফানুস উড়ানো থেকে আরো অনেক উপাদান তাদের আনন্দের মধ্যে নতুন মাত্রা যোগ করে। তারই অংশ হিসেবে এখন সবাই পৌষ সংক্রান্তির কেক। দর্শক, রাজধানীর পুরান ঢাকায় চলছে পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব। সেই উৎসবের আয়োজন নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। এবার দেশের বাইরের খবর। বাংলাদেশের নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে সংবাদ মাধ্যমের খবরে প্রবাসীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। প্রবাসীদের সম্পত্তির অধিকার বঞ্চিত হওয়া, সন্তানদের বাংলাদেশের নাগরিকত্ব না পাওয়ার মতো স্পর্শকাতর খবরে উদ্বিগ্ন তারা। তবে খসড়া আইনটি সম্পর্কে সঠিক তথ্য না জেনে এ বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। যুক্তরাষ্ট্র থেকে শিয়াবুদ্দিন কিসলু তথ্যছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের এক বড় অংশ বাস করেন নিউ ইয়র্কে। সম্প্রতি দেশের নতুন নাগরিকত্ব আইন প্রণয়নের উদ্যোগের পর দেখা দেয়া বিভিন্ন বিতর্কমূলক কথাবার্তায় শঙ্কিত প্রবাসীরা। তাদের উদ্বেগ সরকারের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হচ্ছে সভা সমাবেশ। প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোসাইটির অভিষেক অনুষ্ঠানেও রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলের কাছে এসব শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রবাসীরা বলছেন, স্বার্থ রক্ষায় প্রয়োজনে আদালতে রিট করতেও পিছপা হবেন না তারা। তো তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারের এমন সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে প্রবাসীরা বলছেন, এতে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে দেশ। রেমিটেন্স পাঠাই এবং আমরা যে ইনভেস্ট করি বাংলাদেশে, সেখান থেকে বাংলাদেশ ও অনেকাংশে বঞ্চিত হবে। দ্বৈত নাগরিকতা যেটা ঘটনাটা, এটা যেন বাতিল না হয়। বার্ধক্য বয়স হবে আমাদের, তখন দেশে গিয়ে আমরা থাকবো, এটাই আমাদের সকলের একটা ইচ্ছা। বাংলাদেশের কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার সম্পত্তিগত যে বিষয়টা, সেখানে একটা জটিল অবস্থা সৃষ্টি করার সম্ভাবনা আমরা মনে করি। আমাদের সাংবিধানিক অধিকার নষ্ট হবে এবং সমস্ত প্রবাসীদেরকে নিয়ে আমরা অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তবে নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বলছেন, প্রবাসী বান্ধব সরকার এ ব্যাপারে সজাগ রয়েছেন। আমরা এ পর্যন্ত অফিসিয়ালি বা ফর্মালি কোনো ধরনের প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশন বা কোনো ডকুমেন্ট আমরা এ পর্যন্ত পাইনি। প্রবাসী বাংলাদেশিদের
চিন্তিত বা কনসার্ন হওয়ার কোনো কারণ আমি দেখছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার প্রবাসী বান্ধব একটি সরকার। শুধু যুক্তরাষ্ট্র থেকে বছরে $2.4 বিলিয়ন রেমিটেন্স যায় দেশে, আর সারা বিশ্ব থেকে 1 কোটি প্রবাসী প্রায় $1400 কোটি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় যা 1,11,060 কোটি টাকা। তাদের সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রোজ ভ্যালি অর্থ কেলেঙ্কারির ঘটনায় এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ ভ্যালি কোম্পানির সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা জীবন বীমা প্রতিষ্ঠান এলআইসির সঙ্গে যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলিকে গ্রেফতারের দাবি তোলেন। শুক্রবার বারাসাতে যাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ারও অভিযোগ করেন মমতা। রোজভ্যালি দেখাচ্ছ, এই বারাসাতে সুনীল এখানে বসে আছে, মাত্র 25,000 টাকায় সিপিএম এর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বারাসাতে তাদের এন্টারটেনমেন্ট পার্ক করতে জমি দিয়েছিল কি দেয়নি? কোন থেকে গ্রেপ্তার হয়েছে? ফাইন্যান্স মিনিস্ট্রি আন্ডারে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি, তাদের রোজভ্যালির সাথে এলআইসির যোগাযোগ হলো কি করে? তাদের জয়েন্ট ভেঞ্চার বা একসাথে কাজ করে কি করে রোজভ্যালি? আমি জানতে চাই, তাহলে কি ফাইন্যান্স মিনিস্টার গ্রেপ্তার হবে না প্রধানমন্ত্রী গ্রেপ্তার হবে? আমি কোয়েশ্চেনটা রেখে গেলাম। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। টম লাথামের সেঞ্চুরিতে বাংলাদেশকে ভালো জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 292 রান। তবে বাংলাদেশের চেয়ে এখনও 303 রানে পিছিয়ে রয়েছে ব্ল্যাক ক্যাপরা। ফলন এড়াতে নিউজিল্যান্ডের দরকার 104 রান। এর আগে সাব্বির রহমানের 50তে টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ 8 উইকেটে 595 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় নিউজিল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। স্বপ্নিল এক দিনের পর তৃতীয় দিনে নতুন যাত্রা বাংলাদেশে, কিন্তু হলো না মনের মতন। দিনের অষ্টম ওভারে আউট তাসকিন আহমেদ, তবে এক প্রান্ত আগলে আগ্রাসী ব্যাটিং পদ্মা পারের ছেলে সাব্বির রহমানের। যোগ্য সাথী ছাড়াই সাব্বির তুলে নেন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় 50। এ টেস্টের সময়ের ব্যাপারটি মাথায় রেখে 595 রানের পাহাড়সমান সংগ্রহে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুশফিক। ওয়েলিংটনে টেস্ট ক্রিকেট ইতিহাসে যা কোনো দেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। 680 রান নিয়ে সবার উপরে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটিং এ নেমে চমক দেখল কিউইরা। টেস্ট সহায়ক উইকেটে যেখানে নিউজিল্যান্ড স্পিনার এনেছিল 68তম ওভারে, সেখানে প্রথম ওভারে বাংলাদেশে মেহেদী মিরাজ, টম লাথাম আর রাভালের শুরুটা তাই সাবধানী। তবে অভিষেকের প্রথম ওভারে স্পিড স্টার তাসকিন কাটিয়ে দিয়েছিলেন রাভালকে, কিন্তু সহজ ক্যাচটা নিতে পারেননি সাব্বির। তাই বাংলাদেশকে ব্রেক থ্রুর জন্য অপেক্ষা করতে হলো রাব্বির প্রথম ডেলিভারি পর্যন্ত। ওই জিত রাভালকে ফেরান তিনি ব্যক্তিগত 24 রানে। এরপর লাথাম আর অধিনায়ক কেন উইলিয়ামসন সময়ের ব্যবধানে জমে উঠছিলেন উইকেটে, কিন্তু 50-র পরপরই তাসকিনের অভিষেক উইকেটে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় কেন উইলিয়ামসনকে। 131 রানে 2 উইকেট হারানোর পর চোখের অস্ত্রোপচার করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রস টেইলরের সাথে দারুণ সখ্যতা গড়ে তোলেন টম লাথাম। তবে ভয়ানক হয়ে ওঠার আগে অভিজ্ঞ টেইলরকে ব্যক্তিগত 40 রানে ফিরিয়ে দেন রাব্বি। নিউজিল্যান্ডকে ফলো অন করানোর স্বপ্ন ফিকে হতে থাকে ওপেনার টম লাথামের এমন গা জ্বালানো ব্যাটিং এ। টিভিদের হয়ে লাথাম তুলে নেন টেস্ট ক্যারিয়ারে 6 নম্বর সেঞ্চুরি। শেষ বিকেলে ওয়েলিংটনের আকাশে মেঘ জমলেও উইকেট নামক আলোর আর দেখা পায়নি টাইগার বোলাররা। সঙ্গে হতাশা বাড়ে নিকোলসকে ফেরানোর কিছু সুযোগ হারানোই। টম লাথাম 119 আর নিকোলস 35 রান নিয়ে চতুর্থ দিনে বাংলাদেশের বাকি রান শোধ করতে মাঠে নামবেন। এখনো বিশাল ব্যবধানে পিছিয়ে নিউজিল্যান্ড। বাংলাদেশের স্পিনাররা নিষ্প্রভ থাকলেও তাসকিন, রাব্বির, সুভাশিসদের মতো অনভিজ্ঞ পেস আক্রমণ মন্দ নয়। নিউজিল্যান্ডের মতো পরাশক্তি দলের বিপক্ষে ওয়েলিংটনের ক্রিকেট আকাশে যে সম্ভাবনা উকি দিয়েছিল, সেই সম্ভাবনার বাস্তবতার রূপ দিতে চতুর্থ দিনের প্রথম সেশনের প্রথম ঘন্টায় দারুণ গল্প রচনা করতে হবে টাইগার বোলারদের। ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। সাগরকন্যা কুয়াকাটায় শুরু হয়েছে 3 দিনের মেগা বিচ কার্নিভাল।
উদ্বোধন শেষে অর্থমন্ত্রী বলেন, সৈকতের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের পর্যটন স্পটের আকর্ষণ বাড়াবে বিচ কার্নিভাল। এদিকে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তা প্রতি বছর অব্যাহত রাখার দাবি জানিয়েছেন পর্যটকরা। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিচ কার্নিভাল উপলক্ষে শনিবার সকাল থেকেই সাগরকন্যা কুয়াকাটায় ছিল উৎসবের আমেজ। সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি কার্নিভাল ঘিরে পর্যটকের ঢল নামে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এ সময় নেচে গিয়ে উৎসবে মেতে ওঠেন দর্শনার্থী। কুয়াকাটাকে আসলে এত ক্রাউডেড কখনো পাই নাই আগে। কুয়াকাটা আমাদের একটা এসেট, এটা ন্যাচারাল বিউটিতে ভরপুর। তো এটাকে প্রমোট করার জন্য এই ধরনের অনুষ্ঠানগুলো, এই ধরনের প্রোগ্রামগুলোকে আরো বেশি করে করা উচিত। হোপফুলি যদি ওই টাইম পর্যন্ত থাকতে পারি। এক্সাইটিং, ফার্স্ট টাইম বিচ কার্নিভাল। এক্সপেকটেশন প্রতি বছরই কক্সবাজারের মতো এখানে হোক কার্নিভালটা, যাতে আমরা এরকম আসতে পারি। শনিবার বেলা 11টায় কুয়াকাটা পর্যটন মোটেল থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সৈকতের পাশের বিভিন্ন সড়ক ঘুরে সমুদ্র পাড়ে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে বিচ কার্নিভালের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমি নিশ্চিত যে আগামী 2 বছরে আমরা অন্য একটি দৃশ্য দেখতে পারবো। এখানে আমাদের ব্যক্তিমালিকানা খাত নানা ধরনের উন্নয়ন কার্যক্রমে, বিশেষ করে নির্মাণ কাজে অনেক অগ্রগতি তাদের হবে এবং সেটাই সেই ভবিষ্যতের স্বপ্ন আমি দেখছি। কুয়াকাটায় যদি পর্যটন আজকে বিস্তৃত হতে পারে এবং কুয়াকাটায় যদি পর্যটনকে সবাই সেভাবে নিতে পারেন, তাহলে অবশ্যই এই অঞ্চলের অর্থনীতির সেই চাকা নতুন ভাবে ঘুরবে এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে। কুয়াকাটা বিচ কার্নিভাল চলবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। 3 দিনের এই কার্নিভালে থাকছে কনসার্ট, রাখাইন মেলা, ফানুস ওড়ানো সহ নানা আয়োজন। সময় সংবাদ, কুয়াকাটা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হোলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব 8 দিনের রিমান্ডে। গুলশান হামলায় জড়িত এই প্রথম জীবিত কেউ গ্রেফতার। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তুরাগ তীরে লাখো মুসল্লির ইবাদত বন্দেগী। আখিরি মোনাজাত উপলক্ষে 21টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষের। আদালতের নির্দেশের পরও জরুরি চিকিৎসা সেবা দিতে ব্যর্থ বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। ব্যবসায়ী মানসিকতাকে দুষলেন ভুক্তভোগীরা। কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 6, আহত অন্তত 30। সাফারে ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে নিহত। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ব্যাহত জনজীবন। আরো কয়েকদিন থাকবে শৈত্য প্রবাহ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাঙালি ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।